শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চিন্তিত ভঙ্গিতে বলেন উনি। ছোঁয়া কি বলবে বুঝতে পারছে না, কি বলা উচিত। এদিকে সাদি অপেক্ষা করছে, বাবাকেও বলতে পারছে না তুমি যাও, দিদাই ভুগছে। ছোঁয়া সকালে বলবো তোমায়, এখন ঘুমাও। মাথা নিচু করে ঋণ নিয়ে বলে ছোঁয়া। খুব ঘুম পেয়েছে। আচ্ছা যাচ্ছি, শুভরাত্রি। শুভরাত্রি। ছোঁয়া মুচকি হেসে বলে। বাবা চলে যেতে ছোঁয়া বুকে হাত দিয়ে জোরে শ্বাস টানে। থাপ করে দরজা বন্ধ করে দিয়ে এক লাফে বিছানায় গিয়ে বসে। ফোনটা হাতে নিতে দেখতে পায় সাদির 22টা কল। গলা শুকিয়ে যায় ছোঁয়ার। শুকনো ঢোক গিলে কল ব্যাক করে ভিডিও কল দেয়। সাদির সাথে সাথে রিসিভ করে। ছোঁয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়, তাড়াহুড়ো করে কল কেটে দেয়। জলহস্তি জানেও না বউ কল করলে কল কেটে ব্যাক করতে হয়। ছোঁয়া বিড়বিড় করে বলে, সাথে সাথেই ফোন বেজে ওঠে। ছোঁয়া কানে হেডফোন গুজে ফোন রিসিভ করে সামনে বালিশে রেখে দেয়। কল কেন রিসিভ করলেন? জানেন না বউ কল করলে কেটে কল ব্যাক করতে হয়? সাথী ফ্রিকুচকে তাকায় ছোঁয়ার দিকে। হোয়াটসঅ্যাপে কল করলেও কল কেটে ব্যাক করতে হয়, জানা ছিল না সাদির। কল ব্যাক কেন করব? সাদি অবাক হয়ে জিজ্ঞেস করে। এটাই নিয়ম, পরের বার থেকে কল রিসিভ করলে কথাই বলবো না। কাল ফুলিয়ে বলে ছোঁয়া। তো নিয়মটা কি তুমি বানিয়েছো? সাদি মুচকি হেসে বলে, বানিয়েছি। মুখ বাঁকিয়ে বলে ছোঁয়া। সাদি ছোঁয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এলোমেলো চুল, হালকা অন্ধকার রুম থাকায় ছোঁয়াকে কালো দেখাচ্ছে, তবুও সাদির কাছে খুব মিষ্টি লাগছে। ছোঁয়া এবার সাদির দিকে ভালো করে তাকায়, সাথে সাথে একরাশ লজ্জা এসে জড়ো হয় ছোঁয়ার মুখে। মাথা নিচু করে ফেলে। সাদি খালি গায়ে, ফর্সা বুকে কালো লোম দেখে ছোঁয়া লজ্জা পেয়েছে। আচ্ছা, এরপর থেকে রিসিভ করবো না। এবার বলো খাইছো? সাদি গম্ভীর গলায় বলে। আপনি খাইছেন? ছোঁয়া মাথা নিচু করে বলে, না, এখনো খাওয়া হয় নাই, পরে খাবো। সাদি একটা ফাইল হাতে নিয়ে বলে, কেন খান নাই? এমনিতেই। কল রিসিভ করতে এত দেরি হলো যে? বাবা এসেছিল, কথা বললাম। ছোঁয়া এখনো মাথা নিচু করে আছে, কথাগুলো রিন্ডি নিয়ে বলছে। ও আচ্ছা, তো কান্না কেন করছিলে? ছোঁয়া লজ্জা এবার বেড়ে যায়, আরো একটু নুইয়ে ফেলে মাথাটা। একদম গলা আর থুতনি মিশে গেছে, গাল দুটো লাল আকার ধারণ করেছে। সাদির সামনে থাকলে ঠিকই বুঝতে পারতো, কিন্তু এতটা দূরে থেকে বুঝতে পারলো না। আমায় মিস করছেন? ছোঁয়া প্রশ্ন করে বসে। সাদি তাকায় ছোঁয়ার দিকে, দুই গালে হাত দিয়ে ফোনের স্ক্রিনের দিকে একটু ঝুঁকে ছোঁয়ার সাদির দিকে তাকিয়ে আছে উত্তর শোনার অপেক্ষায়। না তো, তোমায় কেন মিস করব? সাদির কথা শুনে ছোঁয়ার মনটা খারাপ হয়ে যায়, ভীষণ রাগ হয়। এতক্ষণে যে গা দুটোতে লজ্জা ছিল তা এখন রাগে শক্ত করে ফেলে, তাতে দাঁত কটমট করে। তাহলে কল দিছেন কেন? তাতে দাঁত চেপে বলে ছোঁয়া। ভুল করে চলে গেছে, আমি তো মেঘার নাম্বারে ডায়াল করেছিলাম। সাদির কথা শুনে খট করে কল কেটে দেয় ছোঁয়া। গাল বেয়ে পানি পড়ছে। সাদি হতভম্ব হয়ে যায়। এইটুকু কথায় কি কল কেটে দিবে ভাবিনি। মানুষ এতটা ইডিয়েট হয় কি করে? হোয়াটসঅ্যাপে কেউ ভুল নাম্বার ডায়াল করে? এইটুকু কমন সেন্স নেই। এই বাচ্চা মা, এই মেয়েকে নিয়ে বাকিটা জীবন কাটাবো কি করে? এর অভিমান ভাঙাতে ভাঙাতেই তো জীবন পার হয়ে যাবে। সাদি দেয়ালে মাথা ঠেকে পিড়পিড় করে বলে, ছোঁয়া ঠিক করে ফেলেছে, আর কাঁদবে না। কেন কাঁদবে? রং নাম্বার ডায়াল করেছে, বজ্জাত ব্যাটা, আর কথাই বলবে না ওনার সাথে। মনে মনে ছোঁয়া বলে। তারপর ফোনটা সুইচ অফ করে বালিশে মুখ গুজে শুয়ে পড়ে। হঠাৎ মনে হয়, উনি তো ভুল করে দেয় নাই কল, তাহলে কি আমাকে রাগানোর জন্য বললো? ছোঁয়া এবার নিজের কপাল চাপকাতেই থাকে। মন চাইছে এতটা গাথি কেন, সামান্য মজাও বোঝে না। সকাল সকাল সিফাত এসে হাজির। নাজমা বেগম সবে ফজরের নামাজ শেষ করে বেরিয়েছে। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ পায়, আর দরজা খুলতেই সিফাতকে দেখতে পায় উনি। সিফাতকে দেখে একটু অবাক হয় না। ভিতরে এসো বাবা। মুচকি এসে বলে উনি। সিফাত ইতস্তত বোধ করছিল, কিন্তু ওনার হাসি মুখ দেখে খানিকটা স্বাভাবিক হয়। একটু হাসার চেষ্টা করে ওনার পিছন পেছন ভেতরে ঢোকে। ওই আসলে আন্টি, পরীকে ছাড়া কখনো থাকিনি তো। চেয়ার টেনে গুটিসুটি মেরে বসে বলে সিফাত।
হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি আমি। তুমি বসো। পরি এখনো ঘুম থেকে ওঠেনি। আমি যাব, একটু দেখবো। সিফাত মাথা নিচু করে বলে। যাও না, ওই দিকের রুমটা। উনি কিচেনে চলে যায়। সিফাত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বুকে ফু দিয়ে হাঁটা শুরু করে সিমির রুমের দিকে। দরজাটা খোলাই ছিল। দরজা ঠেলে ভেতরে পা রাখে সিফাত। নীল ড্রিম লাইট জ্বলছে। পরীর সিমির উপর হাত পা তুলে ঘুমাচ্ছে। সিফাত মুচকি হাসে, গুটি গুটি পায়ে সিমির কাছে যায়। ফ্লোরে হাঁটু মেরে বসে পড়ে। সিমির মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দেয়। তারপর সিমির কপালে ঠোঁট ছুঁয়ে কপালে কপাল ঠেকিয়ে অনুভব করতে থাকে সিমির শ্বাস প্রশ্বাসের শব্দ। কি করে ভুল শুধরে নেবো আমি? কোনো একটা উপায় বলো না প্লিজ। আমি সহ্য করতে পারছি না, মরে যাচ্ছি আমি। বিড়বিড় করে বলে সিফাত। চোখ দুটো ভরে আসে। টুস করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে সিমির চোখে। সাথে সাথেই সিফাত ছিটকে সরে যায় দূরে। পরীর পাশে গিয়ে বসে পড়ে। সিমি আড়মোড়া ভেঙে চোখ পিটপিট করে চোখ খুলে। অন্ধকার এখনো কাটেনি। সিমি পাশ ফিরে পরীর দিকে তাকায়। পরীর পাশে সিফাতকে দেখে স্বাভাবিক নজরই তাকায়। পারমিশন ছাড়া কারো রুমে ঢুকতে হয় না, জানেন না? ঘুম ঘুম কণ্ঠে বলে সিমি। সিফাত মুচকি হাসে। না, জানি না, শিখতে চাইছি আমি তোমার থেকে। শেখাবে? সিমি বিরক্ত হয়। নিজের থেকে পরীকে সরিয়ে উঠে বসে। বলে সিমি ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে নেয় না। গটগট করে চলে যেতে নেয় সিমি। তাহলে আমার মেয়েকে ছেড়ে দাও। পা থেমে যায় সিমির। কপালে 3টে ভাঁজ ফেলে সিফাতের দিকে ঘুরে দাঁড়ায়। হয় আমার মেয়েকে ছেড়ে দিয়ে বিয়ে করে নাও, নয়তো মেয়ের বাবাকে গ্রহণ করে নাও। সিফাত সিমির সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে। সিমি কথা বলে না, চোখও সরায় না। বিয়ে করে নিলে আবারও মেয়ে হয়ে যাবে, সমস্যা নেই। বলেও যাবে পুরনো মেয়েকে, আর খুব সুখী। সিফাতের থেকে সিমি তাতে দাঁত চেপে থাপ্পড় দিতে যায় সিফাতকে। সিফাত মুচকি এসে সিমির হাতটা ধরে ফেলে। খারাপ আমি তো, এবার আমার খারাপ রূপটাই দেখো। পাকা হেসে বলে সিফাত। 321 বার কল দিচ্ছে সাদি সকাল থেকে দুপুর পর্যন্ত, কিন্তু ছোঁয়া রিসিভ করেনি। রিসিভ করবে কিভাবে? ও তো ফোনের কাছেই ছিল না। ফোন রেখে টুইটে করে ঘুরে বেড়েছে পুরো এলাকা। এতদিন পরে আসলো নিজের এলাকায়, আর সবার সাথে দেখা করবে না? সকালে ঘুম থেকে উঠে নিমের ডাল দাঁতে গুজে বেরিয়েছে। নাজমা বেগম 1000বার বারণ করেছে, কিন্তু শুনিনি। মুখটা ধুয়ে কিছু খেয়ে যেতে বলেছিল, সেটাও মানেনি। টই টই করে ঘুরে আম পেড়েছে বেশ কতগুলো, সেগুলো খেয়েছে। বড় বড় গাছের মগ ডালে উঠেছে। ইস, কতদিন এসব মিস করেছে। গ্রামে ছোঁয়ার একটা বেস্ট ফ্রেন্ড আছে, রুনা। ছোঁয়ার সেম ইয়ারের, তারও বিয়ে হয়ে গেছে কমাস আগে। সেও এসেছে। রুনার বিয়ে গ্রামই হয়েছে। বর মুদি দোকান করে। রুনাকে সাথে নিয়ে পুকুরের দিকেই গেছে। আজকের মনের ইচ্ছে মতো পুকুরের গোসল করবে। ওসব বাথটবে গোসল করে বিরক্ত হয়ে গেছে ছোঁয়া। ওভাবেই গোসল করা যায় নাকি? বাড়ির পাশে ইছামতি নদী। নদীটার দৈর্ঘ্য খুব বড়, কিন্তু প্রস্থ ছোট। এখন বর্ষার মৌসুম বলে পানিতে ডুবে গেছে। গ্রীষ্মকালে শুকিয়ে যায়। দুজন মিলে নদীতে নেমে পড়ে। নতুন পানিতে অনেক মাছ এসেছে, সাথে কুচুরি পানা। রুনা বলে মাছ ধরবে সে। ছোঁয়াও সায় দেয়। ওড়নায় আঁচল বিছিয়ে মাছ ধরতে চেষ্টা করে। সাদি রাতেও অনেকবার কল দিয়েছে, কিন্তু ফোন বন্ধ ছিল। সারা রাত ঘুম হয়নি। ওইটুকু পিচ্ছি মেয়ে সাদির মতো একটা দামড়া ছেলে রাতের ঘুম কেড়ে নিয়েছে, মানা যায়। ফজরের নামাজ পড়ে আবার কল দিতে থাকে সাদি। তখনও ফোন বাজলেও রিসিভ হয় না। তখন থেকে কল দিয়ে যাচ্ছে সোয়াকে কল দেওয়ার চক করে। রান্না করার কথা ভুলে গেছিল। ফলস্বরূপ না খেয়ে অফিসে যেতে হয়েছে। এখন বেলা 2টো বাজে। সাদি অফিসের ডেস্কের চেয়ারে মাথা রেখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। লাঞ্চে যাওয়ার কথা থাকলেও যেতে ইচ্ছে করছে না। বউয়ের চিন্তায় উদাসীন হয়ে গেছে। কণ্ঠ না শুনলে গলা দিয়ে খাবার নামবে না। এবার নাজমা বেগমের ফোনেই কল দেয় সাদি। নাজমা বেগম ছোঁয়াকে খুঁজতে বের হয়। বিবাহিত মেয়ের এরকম ধেই ধেই করে ঘুরে বেড়ানো পছন্দ নাও হতে পারে শ্বশুরবাড়ির লোকেদের। তাদের কানে গেলে মেয়েকে নিশ্চয়ই অনেক কথা শোনাবে। নাজমা বেগম কল রিসিভ করে না। সাদির এখন রাগ আকাশ ছুঁই ছুঁই। ওই মেয়ে এবার 2-4টা চর খাবেই খাবে। এবার কল করে সেমিকে। পরীকে ঘুম পাড়াতে গিয়ে একটুখানি চোখ লেগে গেছিল সেমের। ফোনের শব্দে চোখ খুলে আবারও চোখ বন্ধ করে হাজিয়ে ফোন খুঁজে নেয়। বালিশের নিচে পড়েছিল। রিসিভ করে কানে রাখে। সিমি হ্যালো বলতেই যাবে, তার আগেই ভাজ খাই গলায় বলে সাদি। সিমি এক লাফে উঠে বসে। ফোনের স্ক্রিনে একবার তাকিয়ে আবার কানে নেয়। আসলে মা বনুকে খুঁজতে গেছে।
সিমি আমতা আমতা করে বলে। সাদির মাথায় রক্ত উঠে যায়। বুঝতে গেছে মানে কি? কড়া গলায় ধমক দিয়েই বলে সাদি। সিমি কিছুটা কেঁপে ওঠে। আসলে বোন সকালে বেরিয়েছে, আগেও এমনটা করতো। রিনরিনি বলে সিমি। সাদি খট করে কল কেটে দেয়। যা বোঝার বোঝা হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে 2 হাতে চুল খামচে ধরে। রাগ কন্ট্রোল করতে পারছে না। তারপর চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে। নিজেকে একটু স্বাভাবিক করে মায়ের ফোনেই কল দেয়। সাবিনা বেগম রান্না করছিলেন। ছেলের কল পেয়ে আঁচলে হাত মুছে ফোন রিসিভ করে। খানিকটা হ্যাঁ বল। চিৎকার করে বলে সাদি। সাবিনা বেগম ঘাবড়ে যায়। হঠাৎ হলোটা কি? ওদের তো 2 দিন থাকার জন্য রেখে আসছি। খট করেই সাদি কল কেটে দেয়। দীর্ঘশ্বাস ফেলে সাবিনা বেগম। ছেলের রাগ সম্পর্কে ভালোই ধারণা আছে তার। ছোঁয়ার উপর খুব রেগে গেছে বুঝতেই পারছে। ফোনটা রেখে গ্যাস বন্ধ করে সিফাতের রুমের দিকে ছোটে। সিফাত উপর হয়ে শুয়েছিল। মেয়েকে ছাড়া কেমন উম্মাদের মতো লাগছে ছেলেটাকে। সকাল থেকে খাইওনি, ওই বাড়ি থেকে খেয়ে আসেনি। বাবু জেগে আছিস? সাবিনা বেগম সিফাতের পাশে বসে গায়ে হাত দিয়ে বলে। সিফাত জেগেছিল। পরীকে চোখের সামনে না দেখলে ঘুম চোখে ধরা দেয় না। মায়ের ডাকে ঘুরে মায়ের কোমর জড়িয়ে ধরে কোলে মাথা রেখে শোয়। মুচকি হাসে সাবিনা বেগম। সাধু কল করেছিল, 1 ঘন্টার মধ্যে ছোঁয়াকে এই বাড়িতে নিয়ে আসতে বলেছে। সিফাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন উনি। আমি জানতাম এমনটাই হবে। আমি যখন ওই বাড়িতে আসছিলাম তখন দেখলাম ছোঁয়া নিমের ডাল দাঁতে গুজে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আজ দিন থাকতে বাড়িতে ঢুকবে না, সেটা আমার জানা। মুচকি এসে বলে সিফাত। সাবিনা বেগমও হাসে। অবাক হয়ে যায় উনি। এইরকম উড়নচণ্ডী মেয়ে তার ছেলের সাথে শহরের এক ঘরে পড়ে থাকে, যেখানে সে নিজের খেয়াল খুশি মতো চলতেও পারে না। থেকে থেকে ছেলের ধমক সবটা সহ্য করে। কেমন পড়ে আছে ওনার সংসারে। আচ্ছা দেরি করিস না, তোর ভাইকে তো জানিস, আবার চলে না আসে বাড়িতে। নিয়ে আয় মেয়েটাকে। সাবিনা বেগম তাড়া দিয়ে বলে। অনিচ্ছা সত্ত্বেও সিফাত উঠে বসে। সাবিনা বেগম চলে যায়। সিফাত গায়ের শার্ট জড়িয়ে বাঁকা হাসে। পুরো গ্রাম খুঁজে অবশেষে ইসামতি নদীতে ছোঁয়াকে খুঁজতে যায় নাজমা বেগম। কান টেনে বাড়িতে নিয়ে আসে। 2টো মাছ ধরেছে ছোঁয়া, একটা টাকি আর একটা পুঁটি। ভীষণ খুশি ছোঁয়া। রুনাকে মাছ দিয়ে দিতে চাইছিল, তারপর আবার মনে মনে চিন্তা করে দেয়নি। সাবিনা বেগম বাড়িতে ঢুকতেই সাদি কল করে। ছোঁয়ার কান ছেড়ে দিয়ে উনি রান্নাঘর থেকে ফোন নিয়ে রিসিভ করে। সাদির নরম গলায় জিজ্ঞেস করে। হ্যাঁ বাবা, এখন নিয়ে আসলাম। ছোঁয়া মাছ দুটো ওর খেলনার পাতির প্লেটে রেখে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। সাদি কল করেছে বুঝতে দেরি হয় না। একগাল হেসে মায়ের থেকে ফোনটা নিয়ে নেয়। হ্যালো সাধু বেবি, আমি আজকে ইচ্ছেমতি নদী থেকে 2টো মাছ ধরেছি, একটা টাকি আর একটা পুঁটি। ভীষণ কিউট দেখতে, কিন্তু সাইজে খুব ছোট। আপনি বাড়িতে আসলে আপনাকে করলা দিয়ে রেঁধে খাওয়াবো। মাছ দুটো কেমন? ছোঁয়ার কথা শুনে হাওয়া হয়েছে সাদি। জীবনও টাকি আর পুঁটি মাছ খায়নি সে। দেখলেই কেমন লাগে। সাদি চুপচাপ ছোঁয়ার কথা শুনছে, উত্তরে কিছুই বলে না। ছোঁয়া ফোনটা মায়ের হাতে দিয়ে রুমে চলে যায়। 3টার সময় সিফাত আসে। পরিয়া ছোঁয়াকে নিয়ে যাবে। ছোঁয়া কান্না করে দেয়। এখানে কয়েকদিন থাকবে ভেবেছিল, কিন্তু ছোঁয়ার কান্নায় কারো মন গলে না। সবাই চায় ছোঁয়া চলে যাক। একটা অভিমান জমা হয়। পরি তো সিফাতের কোল থেকে নড়ছেই না। কতক্ষণ পরে বাবাকে দেখলো। সিমি তাকিয়ে আছে সিফাতের দিকে। কই, ওকে তো নেওয়ার কথা বলো না? তাহলে কি ওকে নেবে না? বুকটা কেঁপে ওঠে ওর। মেয়েকে ছাড়া থাকবে কি করে? ছোঁয়া যা পড়েছিল তাই পরেই হাতে ব্যাগ নিয়ে ওদের সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা বাড়িতে নেই, দোকানে গেছে। বাড়ি ফিরতে রাত হবে। নাজমা বেগমের চোখ দুটো ভরে আসে। আঁচলে মুখ গুজে দরজার কাছে এগিয়ে যায়। আমিও যাই ওদের সাথে। সিমি রিন্ডি নিয়ে বলে। নাজমা বেগম কিছু বলবে তার আগে সিফাত বলে। হোমা আপনি জানেন কেমনে? বিয়ে তো এখনো অনেক দেরি। অপমানে গা রিরি করে ওঠে সিমির। সিফাত তার কিছু বলার সুযোগ না দিয়ে পরীকে নিয়ে বেরিয়ে যায়। পরীর জামা কাপড়ও নেয় না। নাজমা বেগম কোনো কথা বলতে পারে না, সুযোগই দেয় না। শ্বশুর বাড়ি এসেও কারোর সাথে কথা বলছে না ছোঁয়া। একা একা রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। আজকের দিনটা থাকলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? রাগটা হচ্ছে শাশুড়ি মায়ের উপর। ছোঁয়ার ধারণা শাশুড়ি আনতে বলেছে ছোঁয়াকে। আসার সময় ভুল করে ফোন আনেনি।
সিফাত নিয়ে এসেছে। একটু আগে ফোনটা দিয়েও গেছে রুমে। ছোঁয়া এখনো পর্যন্ত ফোনটা ছুঁয়েও দেখেনি। সাদি যে ওকে কল করতে পারে বা করেছে এটা মাথাতেই নেই। আপাতত ওর মাথাতে সাদি নামটাই নেই, আছে শুধু বাড়ি ফেরার ধান্দা। ঢাকায় যখন ছিল তখন তো এতটা বাড়ি আসতে মন চায়নি, তাহলে এখন কেন চাইছে? সন্ধ্যা হয়ে গেছে প্রায়। সাদি ফাইলে গুছিয়ে নিয়ে এখনই বাসায় যাবে। প্রচণ্ড খিদে পেয়েছে। বা হাতে চুলগুলো পরিপাটি করে উঠে দাঁড়ায় সাদি। আর তখনই বস দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, সাথে মেঘা। মেঘার চোখে মুখে খুশির ঝলক। স্যার কিছু বলবেন? আগে বসো, তারপর বলছি। বলেই বস বসে পড়ে। সাদি শটান দাঁড়িয়ে আছে। মেঘা মুচকি মুচকি হাসছে। জানোই তো বিদেশি কোম্পানির সাথে আমাদের ডিল হয়েছে। ডিলটা তুমিই করেছো। আমাদের প্রজেক্টটাও তাদের খুব ভালো লেগেছে। এবার তো সিঙ্গাপুরে মিটিং ডাকা হয়েছে। ওনারা চাইছে মিটিংটা তুমি অ্যাটেন্ড করো। আর আমি তাদেরকে বলেছি তুমি আমার সাথে পার্টনারশিপে আছো, তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট তুমি। সাদি বড় বড় চোখ করে বসের দিকে তাকায়। মনে মনে প্রশান্তির হাওয়া বয়ে যায়। সাদি মিটিং আমি অ্যাটেন্ড করব, তবে আপনি তাদের যা বলেছেন সেটা সত্যি করতে হবে। বুকে হাত গুজে বলে। বস মুচকি হাসে। তুমি না বললেও কথাটা সত্যি করে দিতাম। কবে যেতে হবে? তুমি যেদিন যেতে চাও। আমি একা যাব না, তোমার সাথে মেঘাকে পাঠানো হবে। ওনাকে লাগবে না, আমি আমার ওয়াইফকে নিয়ে যেতে চাই। বস বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। মেঘা তাৎ কটমট করে। তুমি বিয়ে করেছো? অবাক হয়ে জিজ্ঞেস করেন উনি। জি স্যার। আচ্ছা তাই হবে। বস মুচকি এসে বেরিয়ে যায়। মেঘা দাঁত কটমট করে সাদির দিকেই তাকায়। সাদি তাতে পাত্তা দেয় না। সন্ধ্যার দিকে চোখ লেগে গেছিল ছোঁয়ার। আর তখনই ফোন বেজে ওঠে। বিরক্ত হয় ছোঁয়া। নাক মুখ কুচকে ফোন রিসিভ করে। হ্যালো। এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছ কেন? যাও নামাজ পড়ে নাও। সাদি কর্কশ গলা শুনে এক লাফে উঠে বসে ছোঁয়া। চোখ ডোলে হামি দেয়। আজকে নামাজ পড়তে ইচ্ছে করছে না। ঘুম ঘুম কণ্ঠে বলে। ইচ্ছে না হলেও পড়তে হবে, ইটস মাই অর্ডার। নামাজ শেষ করে কল দিবা। বলেই সাদি খট করে ফোন কেটে দেয়। ছোঁয়া মুখ বাঁকিয়ে উজু করতে যায়। শান্তি দেবে না আর এরা। চট করে নামাজ সেরে নেয়। সাদিও নামাজ শেষ করে রান্না করতে যায়। ভাত চুলায় বসিয়ে ছোঁয়াকে কল দেয়। ছোঁয়া তখন আবারও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। সাদির ফোন পেয়ে আর শোয়ার সাহস পায় না। কুশন জড়িয়ে বসে ফোনটা কানে নেয়। কি করছো? সাদি জিজ্ঞেস করে। এই তো বসে আছি, আপনি? রান্না করছি। বসে আছো কেন? মা একা একা রান্না করছে, তুমি যাও মাকে হেল্প করো। সাদি গম্ভীর গলায় বলে। আজকে ভালো লাগছে না। অলস ভঙ্গিতেই বলে ছোঁয়া। ভালো লাগছে না বললে চলবে? ভালো লাগাতে হবে। যাও মায়ের কাছে, রান্না শেষ করে খাওয়া দাওয়া পড়ালেখা শেষ করে কল দিবা আমাকে, কেমন? ছোঁয়া কিছু না বলে ফোন কেটে দেয়। ফোন চার্জে বসিয়ে সাদিকে বকতে বকতে রান্নাঘরে চলে যায়। সাবিনা বেগম ভাত চড়িয়ে তরকারি কাটছে। ছোঁয়া ওনাকে উঠিয়ে তরকারি কাটতে লেগে পড়ে। একটা কথাও বলে না অপ্রয়োজনীয়। সাবিনা বেগম কিছুটা অবাক হয়। কথা কেন বলছে না বুঝতে পারে না। ছোঁয়া জেদ ধরেছে আজকে তরকারিও রান্না করবে। সাবিনা বেগম হাজার বারণ সে শুনবে না। ইলিশ মাছের চচ্চড়ি রান্না করা হবে। ছোঁয়ার জেদের কাছে হার মেনে নেন সাবিনা বেগম। ছোঁয়ার পাশে দাঁড়িয়ে বলে দিতে থাকে কিভাবে রান্না করতে হবে। ছোঁয়া পাক্কা গৃহিণীর মতন রান্না করতে থাকে। চোখে মুখে ফুটে উঠেছে প্রশান্তির ছায়া। ছোঁয়া খুব ভালোভাবে রান্না শেষ করে। চোখে মুখে খুশির ছেলে। সাবিনা বেগম চেখে দেখে দারুণ হয়েছে খেতে। ছোঁয়ার অভিমান শেষ। শাশুড়ি আমি ফোন নিয়ে আসি, ছবি না তোলা অবধি কিন্তু চুলা থেকে নামাবেন না, কেমন? বলেই ছোঁয়া দৌড়ে চলে যায় রুমে। সাবিনা বেগম মুচকি হাসে। একদম পাগল মেয়েটা। 2 মিনিটে ফোন নিয়ে আবারও হাজির হয়। ফটাফট কয়েকটা ছবি তুলে নেয়। তারপর শাশুড়ির সাথে হাতে হাতে খাবারগুলো টেবিলে রেখে ফ্রেশ হতেই যায়। রুমে এসে ফটাফট ছবিগুলো সাদিকে পাঠায়। সাদি তখন রান্না শেষ করে একটু রেস্ট নিচ্ছিল। টিং টিং শব্দ হতেই ফোনটা হাতে নেয়। তাতে ছোঁয়ার দেওয়া ছবিগুলো দেখে প্রিয় কুচকে ফেলে। রান্না করেছে, তাও আবার ছোঁয়া। বিশেষ করতে কষ্ট হচ্ছে সাদের। দেখতে দারুণ হয়েছে। সাদি কল দেয়। সাথে সাথে ছোঁয়া রিসিভ করে। জানেন আমি রান্না করেছি আজ। খুশিতে লাফিয়ে উঠে বলে ছোঁয়া। বাহ ভালোই তো, তবে খাওয়া গেলে কথা।
ছোঁয়াকে খেপানোর জন্য বলে সাদি। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে, খুব ভালো হয়েছে খেতে। নাকের পাটা ফুলিয়ে বলে সাদি। তুমি খেয়ে বলছো? বলে হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে এটা খাওয়ার অযোগ্য। বাড়ির সবার পেট না খারাপ হয়ে যায়। আফসোসের সুরে বলে সাদি রাগে। আপনি একটা হনুমান, করলার জুস আপনি। কথাই বলবো না আপনার সাথে, গোমরা মুখ বাদর একটা। সামনে পেলে তরকারির কড়াইতে মুখ ঠেসে ধরতাম। গস করতে করতে বলে ছোঁয়া। গালিগুলো কি তুমিই বললে নাকি কারো থেকে শুনে বললে? সাদি বিছানায় গাটা এলিয়ে দিয়ে বলে। ছোঁয়ার রাগ এখন আকাশ ছুঁই ছুঁই। আর কখনো কল দিবেন না আমায়, শালা হনুমান। খট করেই ফোন কেটে দেয় ছোঁয়া। সাদি মুচকি হাসে। অল্পতেই কাউকে এতটা খেপানো যায়? ছোঁয়াকে না দেখলে বুঝতেই পারতো না। হিডিয়েট একটা। চোখ বন্ধ করে বলে সাদি। ছোঁয়া সাদিকে ব্লক করে দিয়েছে। কত বড় সাহস! ছোঁয়া রান্নাকে খারাপ বললো। রাগে গিজগিজ করতে করতে পুরো রুমে পায়চারি করতে থাকে ছোঁয়া। রাগটা কমছেই না। পরীকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে সিফাত। শরীরে হালকা জ্বর। রাত সবে 9টা বাজে। পরীর পাশে আছোয়া হয়ে আছে সিফাত। মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। কতটা ভালোবাসে সে বাবাকে। এখনো যে ঘুমিয়ে আছে, তবুও বাবার হাত জড়িয়ে ঘুমাচ্ছে। বাবাকে ছাড়া অচল মেয়েটা। সিফাত প্রশান্তির হাসি আসে। ভালো হাজবেন্ড না হতে পারলেও ভালো বাবা হতে পেরেছে, এটাই অনেক। মেয়ের কপালে পরপর কয়েকটা চুমু খায় সিফাত। তারপর ফোনটা হাতে নেয়। জানা আছে সিমি এখন ছটফট করছে। এই দিনগুলোতে মেয়েকে একদমই আপন করে নিয়েছে। মেয়েকে ছাড়া থাকাটা অসম্ভব হয়ে পড়েছে সিমির। কিন্তু পরি বাবাকে পেয়ে মাকে ভুলেই গেছে। ওই বাড়ি থেকে চলে আসার পরে আর একটিবারও মায়ের কথা বলেনি। সিফাত কল করে সিমিকে। সিমি বালির জড়িয়ে বসেছিল। মেয়েকে ছাড়া থাকতে পারছে না একদম। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে চলে যেতে, কিন্তু পারছে না। ছটফট করে মরে যাচ্ছে ভিতরে ভিতরে। ফোন বেজে উঠতেই তাড়াহুড়ো করে ফোনটা হাতে নেয় সিমি। সিফাতের নাম্বার দেখে খুশি হয়ে যায়। নিশ্চয়ই ওই বায়না ধরেছিল বলেই সিফাত কল করেছে। এখন মেয়ের সাথে কথা বলতে পারবে। হ্যালো, সিমি বলে। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলার শব্দ আসে। সিমির হাসি মুখটা চুপসে যায়। সিমি ফিরে আসবে, শেষবারের মতো ক্ষমা করে আমায়। সিফাতের কণ্ঠে অনুরোধ। চোখ মুখ শক্ত করে ফেলে সিমি। আমার মেয়ে কি করছে? গভীর গলায় বলে। সিফাত ফুস করে শ্বাস টানে। ঘুমিয়েছে, গা গরম, জ্বর আসবে বোধহয়। ক্লান্ত গলায় বলে সিফাত। খেয়েছে? আমার সাথে কখনো খাওয়া নিয়ে বাইনা করে না। সিফাত মুচকি হেসে বলে। দুজনেরই মধ্যে চলে পিনপন নীরবতা। কিছুক্ষণ নীরবতা পালন করে সিফাত বলে ওঠে। আমি তোমার সাথে অন্যায় করেছি, মাপ চাইছি আমি। তুমি বললে পায়ে ধরতেও রাজি আমি। বলতো মানুষই করে, আমিও করেছি। এখন কি বলো তুমি, আমি মরে গেলে শান্তি পাবে, বা এভাবেই কয়দিন চলবে? মেয়ে তো বড় হচ্ছে আমাদের। বাবা মা থাকতেই কেন এতিমের মতো বড় হবে ও? তুমি একটা সিদ্ধান্ত জানিয়ে দাও। হয় ফিরে এসো আমার কাছে, আর না হয় নিজের মেয়ের কাছে। বাবা মায়ের সাথে বড় হোক মেয়েটা। সিমি কল কেটে দেয়। এসব কথা শোনার ইচ্ছে বা সময় কোনোটাই নেই ওর। কিন্তু একটা কথা সত্যি, ওরই বাবাকে ছাড়া ভালো থাকবে না, আর সিমি মেয়েকে ছাড়া ভালো থাকবে না। এখন কি করা উচিত ওর? কি করবে এই সমস্যার সমাধান? দীর্ঘশ্বাস ফেলে সিমি বালিশে মুখ ঘুষে ঠুকরে কেঁদে ওঠে। সাদি মায়ের কাছে কল দেয়। সাবিনা বেগম তখন ফ্রেশ হয়ে হাত মুখ মুছছিলেন। সাদির কল পেয়ে মুখে হাসি ফুটে ওঠে। দ্রুত রিসিভ করে। হ্যাঁ সাধু, বল। কি করছো? সাদি জিজ্ঞেস করে। এই তো কিছু না, তুই? আমি রান্না শেষ করলাম। মাও নাকি রান্না করছে। একটুখানি তরকারি ফ্রিজে রেখে দিও প্লিজ। সাদি আমতা আমতা করে বলে। সাবিনা বেগম ফিট করি হেসে ফেলে মায়ের হাসিতে। লজ্জা পেয়ে যায় সাদি। তুলে রাখতে হবে কেন? তুই আসলে আবার বলবি রান্না করে দিতে। রান্না তো শিখেই নিল। হাসতে হাসতে বলে নুনি। আজকে আমি যা বলেছি তারপর আরও রান্না করবে না। আর এটাই ওর ফার্স্ট রান্না। এটার তুলনা পরের রান্নার থেকে বেশি স্পেশাল। সাদি লাজুক হেসে বলে। আচ্ছা বাবা, রেখে দেবো। তুই আসছিস কবে? বিয়ের দিন আসবো। আচ্ছা। আরো কিছুক্ষণ গল্প করে ফোন রেখে দেয়। সাদি মুচকি হেসে খেতে যায়। ভীষণ খিদে পেয়েছে। খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করে। তাদের ছোঁয়ার মন নেই। প্রশংসা পেতে চায়, সেই তো করলো না। এদের প্রশংসা দিয়ে করবেটা কি? চুপচাপ খেয়েছে। সিফাত জানায় পরি জ্বর হয়েছে। তনানি সাগরের মায়ের সাথে তার বাপের বাড়ি গেছে। সাগর বন্ধুদের সাথে গেছে।
ছোঁয়া কোনো রকমে খেয়ে পরীকে দেখতে যায়। বেগড়ি ঘুমাচ্ছে মেয়েটা, জ্বরে কাপ পুড়ে যাচ্ছে। ছোঁয়া জলপটি দিতে থাকে, চিন্তা হচ্ছে ফিসা। সাবিনা বেগমও চলে এসেছে, পরীর পাশে বসে আছে চিন্তিত মুখে। সিফাত ডাক্তারকে কল করেছে, আর সিফাতের বাবা এক করে চুপটি করে বসে আছে। এরই মধ্যে ছোঁয়া সিমিকে মেসেজ দেয় পরীর জ্বর হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে, জ্বর মেপে ওষুধ দিয়ে চলে যায়। ডাক্তার চলে যেতে হুড়মুড় করে পরীর রুমে ঢুকে পড়ে সিমি। চোখে মুখে আতঙ্ক, এলোমেলো চুল, গায়ে পরনে বাড়ির সাধারণ জামা। দেখেই বোঝা যাচ্ছে যেভাবে ছিল সেভাবে চলে এসেছে। সবাই ওকে দেখে অবাক হয়ে যায়। সিমি দৌড়ে এসে পরীর পাশে বসে পড়ে, পরপর কয়েকটা চুমু খায় মেয়ের কপালে। তারপর মেয়ের কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে, যেন এতক্ষণ শ্বাস আটকে ছিল। তুমি এখানে বাড়িতে বলে এসেছো? সাবিনা বেগমের কথায় হুঁশ ফিরে সিমির। মাথা তুলে সবার দিকে এক পলক তাকায়, তারপর আবার মাথা নিচু করে ফেলে। কাউকে বলে আসিনি। রিনটিনিয়ে জবাব দেয় সিমি। এই মেয়ে, তোমার বাবা মাকে কল করে বলো তোমার বোন এখানে আছে। ছোঁয়াকে উদ্দেশ্য করেই বলে সাবিনা বেগম চলে যায়, সাথে শ্বশুর মশাইও চলে যায়। ছোঁয়া বোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ভাইয়া, আপনি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমরা এখানে থাকবো। সিফাতের দিকে তাকিয়ে বলে ছোঁয়া। সিফাত এগিয়ে এসে পরীর জ্বর চেক করে, সিমির দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। সিমি পরীকে ওষুধ খাইয়ে দেয়। একটু পরেই সাবিনা বেগম থালা ভর্তি ভাত নিয়ে হাজির হয়। সিমির সামনে ভাতের প্লেট রাখে। খেয়ে নাও, তোমার মেয়ের জ্বর কমে যাবে। মুচকি হেসে সিমির মাথায় হাত বুলিয়ে দেয়। সিমিও একটু হাসায়। ভালোই তো, সব আদর আপির জন্য। আমাকে তো কেউ ভালোই বাসে না। ছোঁয়া গাল ফুলিয়ে গোল হয়ে বসে বলে। ছোঁয়ার কথা সাবিনা বেগম শব্দ করে হেসে ফেলে। সিমিও হাসে। হিংসা হয় নাকি? ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলেন উনি। একটুও না। ছোঁয়া মুখ ঘুরিয়ে নিয়ে বলে। সাবিনা বেগম দুই হাতে জড়িয়ে ধরেন ছোঁয়াকে। ছোঁয়াও হেসে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। তুমি তো আমার পাগলি বৌমা। আর তুমিও আমার সোনা শাশুড়ি মা। সিমি দুই একবার খাবার মুখে দিয়ে গলা দিয়ে খাবার নামছে না, মাথায় হাজারো চিন্তা। ভাতের মধ্যেই হাত ধুয়ে প্লেট সরিয়ে রাখে। পরীর এক পাশে ছোঁয়া আর আরেক পাশে সিমি শুয়েছে। ছোঁয়ার ঘুম আসছে না, সাদির সাথে কথা বলতে ইচ্ছে করছে। দেরি না করে ছোঁয়া চট করে ফোনটা হাতে নেয়, বেলকুনিতে চলে যায়। রাত 10টা হবে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে রাস্তা আলোকিত হয়ে আসে। সেই আলো কিছুটা ছোঁয়ার মুখেও লেগেছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে পা মেলে বসে ছোঁয়া। তারপর কল করে সাদিকে। সাদি তখন ল্যাপটপে অফিসের কাজ করছিল। ফোন বেজে ওঠায় মুচকি হাসে, জানাচ্ছে ছোঁয়া কল দিয়েছে। সাদি ফোন রিসিভ করে। কি করছো? মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করে সাদি। আপনাকে অনুভব করার চেষ্টা করছি। ছোঁয়া চোখ বন্ধ করেই বলে। সাদি ল্যাপটপ রেখে বিছানায় গাল এলিয়ে দেয়। আমাকে অনুভব? একটু চুপ থেকে ছোঁয়া বলে ওঠে, সাধু একটা জিনিস চাইবো, দেবে? ছোঁয়া গম্ভীর গলায় বলে। বলো কি চাই। সাদি চিন্তায় পড়ে যায়। আমার একটা বেবি প্রয়োজন, দেবেন? সাদির চোখ দুটো বড় বড় হয়ে যায়। 15 বছরের মেয়ে বেবি চাইছে, ভাবা যায়। সাদি জোরে জোরে দুটো শ্বাস নেয়। দেবেন না? সাদি থেকে উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করে ছোঁয়া। হ্যাঁ দেবো তো, এক্ষুনি গুগল থেকে ডাউনলোড করে গোলুমুলো নাদোষ নুদোষ একটা বেবি দিচ্ছি তোমায়। সাদির রসিকতা শুনে রাগ উঠে যায় ছোঁয়ার। কত সিরিয়াস একটা কথা বললো, আর এই লোকটা সিরিয়াসলি নিলই না। দাঁত কটমট করে চোখ খুলে ছোঁয়া। আমি ওই বেবির কথা বলিনি। তাদের দাঁত চেপে বলে ছোঁয়া। তাহলে কোন বেবি? সাদি না বোঝার ফান করে বলে। আমার পেট থেকে যে বেবি হবে। এতে আমি কি করব? সাদি ফ্রি কুচকে বলে। লেচ্চারা বাদর, হনুমান, হাতি, শয়তানের নানা, করলার জুস। ফোন রাখ, তোর সাথে আর কোনো কথাই নেই। তুই একটা। ছোঁয়া কল কেটে দেয়। সাদি কপালে 3টে ভাঁজ ফেলে ফোনের দিকে তাকিয়ে থাকে। রেগে গিয়ে এই মেয়ের তুই তুকারি করাটা সাদির একদম পছন্দ না। একবার বাড়ি যাই, থাপড়ে তুই বলা বের করে দিব। খুব ভোরে সিমির ঘুম ভেঙে যায়। পরি উঠে বসে। মা বসে আছো কেন? পরীকে বসে থাকতে দেখে বিচলিত হয়ে বলে সিমি। পরি হাসি মুখে মায়ের দিকে তাকায়, বলে তুমি এসেছো? সিমিকে
জাপটে জড়িয়ে ধরে পড়ি। সিমিও মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আর যাবেন না তো? মাথা উঁচু করে সিমির দিকে তাকিয়ে বলে,